সিস্টার নিবেদিতার ভারতীয় শিল্পে নান্দনিকতার অবদান। সিস্টার নিবেদিতা, যিনি মার্গারেট এলিজাবেথ নোবেল নামে পরিচিত, তিনি পেশায় একজন শিল্পী ছিলেন না, তবে বিংশ শতকে বা 20 শতকের প্রথম দিকে ভারতীয় শিল্পের পুনরুদ্ধারে তার প্রভাব গভীর। স্বামী বিবেকানন্দের এক নির্বাচিত শিষ্য হিসাবে তিনি ভারতের সাংস্কৃতিক এবং জাতীয় পুনরুদ্ধারের প্রতি গভীরভাবে প্রতিবদ্ধ ছিলেন। তার মতে শিল্প কেবল একটি কৌশল নয়, এটি একটি শক্তিশালী মাধ্যম যা জাতির আত্মাকে প্রকাশ করে। তার মতে শিল্প ভারতীয় ঐতিহ্যে গর্ব অনুভব করানো উচিত এবং মানুষের মধ্যে ঐক্য ও পরিচয়ের অনুভূতি জাগ্রত করার একটি সরঞ্জাম হিসাবে কাজ করা উচিত। তিনি যুক্তি দিয়েছিলেন যে ভারতীয় দর্শন, আধ্যাত্মিকতা এবং পুরাণে তার শিকড় পুনরুদ্ধার করতে হবে। উপনিবেশবাদের দ্বারা আরোপিত পশ্চিমা বাস্তবতার প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে। তিনি শিল্পকে স্বদেশী আন্দোলনের একটি সম্প্রসারণ হিসাবে দেখতেন, যেখানে বিদেশি প্রয়োগ বা কৌশলকে প্রত্যাখ্যানে ভারতীয় দেশীয় শিল্প ঐতিহ্যের পুনর্জীবনের সাথে সম্পর্কিত। সিস্টার নিবেদিতা ভারতীয় শিল্পে সবচেয়ে সরাসরিভাবে প্রভাব ছিল বেঙ্গল স্কুল অফ আর্টের পথ নির্দেশক বা মেন্টরসের মাধ্যমে, বিশেষ করে অবনীন্দ্রনাথ ঠাকুর ও নন্দলাল বসুর ওপর। সিস্টার নিবেদিতার একটি মূল বিশ্বাস ছিল যে শিল্প একটি আধ্যাত্মিক অনুশীলন হওয়া উচিত। যেমন ধ্যান, প্রার্থনার মতো তিনি বিশ্বাস করতেন যে প্রতিটি ব্রাশ স্ট্রোক, প্রতিটি রেখা, প্রতিটি রূপ শিল্পীর উচ্চতর আত্মার সাথে আধ্যাত্মিক সংযোগ ও প্রতিফলিত করতে হবে। তিনি আরও বিশ্বাস করতেন যে ভারতীয় শিল্প ভারতীয় দর্শনের মতন, অদৃশ্যকে দৃশ্য প্রকাশ করা উচিত, সীমিত রূপে অসীমকে ধারণ করা উচিত। যদিও তিনি শিল্পের ওপর নিবেদিত বইগুলো লেখেননি, তবে তার প্রবন্ধ, চিঠি এবং বিভিন্ন বক্তৃতায় ভারতীয় শিল্প সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির গভীর অন্তর্দৃষ্টি রয়েছে। তার লেখা কয়েকটি বই, প্রথম বই কালী দ্য মাদার 1900 শতকে, বইটির মধ্যে আধ্যাত্মিকতা এবং হিন্দু ধর্ম সম্পর্কে বা কালী দেবীকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সিস্টার নিবেদিতা ভারতীয় শিল্পের প্রকাশভঙ্গি এবং প্রতীকবাদের ওপর আলোকপাত করেছেন, বিশেষ করে শিল্পে দেবী মাতৃত্বের ভূমিকা এবং আধ্যাত্মিক গুরুত্ব। দ্বিতীয় একটি বই দ্য ওয়েভ অফ ইন্ডিয়া লাইফ এর বইয়ে সিস্টার নিবেদিতা ভারতীয় জীবনে সংস্কৃতি এবং দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। তিনি ভারতীয় শিল্পের সরলতা, আধ্যাত্মিকতা এবং প্রতীকী স্বভাবের সম্পর্ক লেখেন এবং সঙ্গে পশ্চিমী ভৌতবাদের তুলনা করেন। তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে ভারতীয় শিল্প আত্মার অন্তর্নিহিত জীবন প্রতিফলিত করে এবং কিভাবে এটি ভারতের দৈনন্দিন জীবনের সঙ্গে একীভূত। তৃতীয় বইটি স্ট্র্যাটেজি ফ্রম অ্যান ইস্টার্ন হোম 1913, তিনি স্থাপত্য থেকে শুরু করে কারুশিল্প পর্যন্ত ভারতীয় জীবনের নান্দনিকতা নিয়ে আলোচনা করেছেন। ভারত শিল্পে ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে লেখেন এবং ভারতীয় শিল্পের সৌন্দর্য দর্শন। তিনি শিল্পকে ব্যক্তিগত আধ্যাত্মিক বৃদ্ধির এবং সমষ্টিগত জাতীয় পরিচয়ের একটি শক্তিশালী সরঞ্জাম হিসাবে দেখতেন। শিল্পের আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক মাত্রাগুলি জোর দিয়ে সিস্টার নিবেদিতা একটি বিশেষভাবে ভারতীয় শিল্পের পরিচয় গড়ে তুলতে সাহায্য করেছেন, যা আজও শিল্পীদের অনুপ্রাণিত করে। সিস্টার নিবেদিতা বেঙ্গল স্কুল শিল্পীদের ভারতীয় অতীত পুনরুদ্ধার এবং উদযাপন করতে উৎসাহিত করেছেন। পাশাপাশি এমনকি শিল্প সৃষ্টি করতে বলেছেন যা ভবিষ্যৎকে অনুপ্রাণিত করবে। তার নির্দেশনায় ভারতীয় শিল্পকে পশ্চিমী প্রভাব থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া এবং একটি স্বতন্ত্র জাতীয়তাবাদী আধ্যাত্মিক এবং দেশীয় নান্দনিকতার দিকে পরিচালিত করে। তার একটি উদ্ধৃতি, ভারতীয় শিল্প এর ধর্ম ও দার্শনিকতা, এর সাহিত্য, এর স্থাপত্যের মতো এটি জনগণের চিন্তার ফলাফল, যার সম্পূর্ণ জীবন অসীমের দর্শনে আবদ্ধ ছিল। তার বার্তা বিশ্বে হিন্দু ধর্মের মতন একটি ত্যাগেরও বার্তা। আর্ট অফ ক্রিটিজম অ্যান্ড স্বদেশী আর্ট
প্রবন্ধে সিস্টার নিবেদিতা শিল্প সমালোচনার সম্পর্কিত প্রবন্ধগুলি, যা স্বদেশী আন্দোলনের সময় লেখা, ভারতীয় শিল্পী পুনর্জীবনে গুরুত্বপূর্ণ অবদান, যেখানে তিনি ভারতীয় নান্দনিকতা এবং পশ্চিমী শিল্প রূপগুলি প্রত্যাখ্যানের ওপর তার মতামত তুলে ধরেছেন। ফুটফলস অফ ইন্ডিয়া হিস্ট্রি 1915-তে এই বইটিতে ভারতীয় ইতিহাসের সংস্কৃতি এবং সভ্যতা সম্পর্কে তার প্রতিফলিত অন্তর্ভুক্ত করে। বিভিন্ন পত্র পত্রিকায় লেখা চিঠি ও প্রবন্ধ, কিছু চিঠিতে ভারতীয় শিল্প ও বেঙ্গল স্কুল সম্পর্কিত তার চিন্তাধারা আলোচনা করা হয়েছে, কারণ তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর এবং তার সময়ের অন্যান্য বিশিষ্ট শিল্পীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। দ্য কমপ্লিট ওয়ার্কস অফ সিস্টার নিবেদিতা, দ্য মাস্টার আই দ্য সার্মিস, এই বইটিতে স্বামী বিবেকানন্দ করে লেখা এই রচনাটিতে তার ভারতীয় সংস্কৃতি এবং নান্দনিকতার বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে, যা তার আধ্যাত্মিক যাত্রা দ্বারা অকৃতিবদ্ধ হয়েছে। সারদা দেবীকে সিস্টার নিবেদিতা একবার বলেছেন, মা, আমার আর জন্মে হিন্দু ছিলাম। ঠাকুরের কথা ওদেশে প্রচার হবে বলেই আমরা ওদেশে জন্মেছি। তার হিন্দুত্বের অর্থ হলো ভারতবর্ষকে চেনা, ভারতবর্ষের পুরনো ঐতিহ্যকে সুন্দর করে সকলের সামনে তুলে ধরা। এই সময়ে তার সাথে বাংলার বিশিষ্ট শিল্পী, বৈজ্ঞানিক, সাহিত্যিক, সাংবাদিক, স্বদেশপ্রেমী, বিপ্লবী ও প্রমুখ প্রত্যেকের সঙ্গেই তার অল্প বিস্তর যোগাযোগ ছিল। সিস্টার নিবেদিতা প্রাচ্য ও পাশ্চাত্য শিল্পকলা যেন তার নখদর্পণে ছিল। তিনি শিল্পকলার চুলচেরা বিশ্লেষণ করতে পারতেন। সিস্টার নিবেদিতা শিল্প রুচি অত্যন্ত প্রখর ছিল। উল্লেখযোগ্যভাবে একথা বলতে হবে, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে শিল্প রসিকদের যে সভা বসত, সেখানে অধ্যক্ষ হেবেল সাহেব অন্যান্য শিল্পরসিক ও সিস্টার নিবেদিতা সেখানে মাঝে মাঝেই উপস্থিত হতেন। এখানে আরেকটি কথা বলা দরকার, জাপানি বিপ্লবী ও চিন্তাবিদ ওকাকুরার সঙ্গে সিস্টার নিবেদিতা বন্ধুত্ব তৈরি করে হয়েছিল। এখানের সঙ্গেই থাকতেন জাপানি শিল্পী তাইকেন ও হিসিদার মতন জাপানি শিল্পী বিশেষজ্ঞরা। এই পাশ্চাত্য শিল্পেরা বা ইউরোপীয় শিল্প তারা সমুদ্রিত পেতেন এবং তার প্রত্যক্ষ নির্দেশন নন্দলাল বসু, সুরেন্দ্রনাথ গাঙ্গুলি, অসিত কুমার হালদারের মতন তরুণ শিল্পীদের মধ্যে তার প্রভাব ও বেঙ্গল স্কুল তার প্রভাব পড়তে থাকে। এ প্রসঙ্গে বলা ভালো, অবনীন্দ্রনাথ ঠাকুরও তার প্রভাবে প্রভাবিত হন এবং তার পরিবর্তেই সিস্টার নিবেদিতার ভূমিকার কথা তিনি সতত্বভাবে স্বীকার করেছেন এবং তার ভারতমাতা শিল্প উৎকর্ষের এক চরম নির্দেশন হয়ে আছে। এবং মডার্ন রিভিউ পত্রিকায় সিস্টার নিবেদিতা লেখেন ভারতমাতা চিত্রকলাকে নিয়ে, স্বায়ত্ত ভাবনায় শিল্পীকে কি করে একজন মানুষ হয়ে উঠতে পারে, কোনো বিমূর্ত চিন্তা রক্ত মাংসের আকার নিয়ে চিত্রিত হতে পারে কি? নিঃসন্দেহে তা সম্ভব। বস্তুপক্ষে আমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরের অপূর্ব ভারতমাতা ছবিটি সেই সম্ভাবনারই সাক্ষাৎ নিদর্শন। অবনীন্দ্রনাথ ঠাকুরের বুদ্ধ ও সুজাতা ছবির অনন্তলীন সৌন্দর্য ভারতীয় শৈলী নিজের গুণেই সমৃদ্ধ। দ্য ফাংশন অফ আর্ট ইজ ইন শেপিং অফ ন্যাশনালিটি 1903 প্রবন্ধে লেখেন, একটি ভারতীয় চিত্র সত্যিই যদি ভারতীয় পথেই স্পর্শ করবে, কোনো না কোনো আদর্শে কোনো না কোনো ভাব অথবা অনুভব হয়ে পরিচিত বা তৎক্ষণাৎ অনুভববিদ্য। যুবা আনন্দ কুমার স্বামী সিস্টার নিবেদিতার চিন্তা ভাবনার অনুপ্রেরণা দিয়েছিলেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের শিল্প গবেষকের জন্য জন উইনফ্রেড এবং লর্ড কিচেনারের মতন সমালোচকদের দৃষ্টিভঙ্গি ও বিরোধিতা করে ভারতীয় শিল্পের প্রভাব ধরে নিয়ে সম্ভাবনায় ঐতিহ্য নিয়ে কথা বলেছেন। এখন প্রশ্ন, সিস্টার নিবেদিতা এ কাজ করলেন কিভাবে? তার শিল্প চেতনার বিকাশই বা কিভাবে হয়? তার প্রমাণ পাওয়া যায় 1892 সালে, যখন তার বয়স 25 বছর এবং তার মধ্যে মার্গারেট অর্থাৎ সিস্টার নিবেদিতা একটি বিদ্যালয়ের প্রধান এবং শিক্ষিকা হিসাবে যথেষ্ট পরিচিত। লন্ডনে উইলবন্ডে তিনি তার নিজের স্কুলে স্থাপন করলেন সেই বছরই এবং তার বিখ্যাত চিত্রশিল্পী বন্ধু এবঞ্জের
এবঞ্জের কুককে তিনি নিযুক্ত করে তার বিদ্যালয়ের কলাবিদ্যার শিক্ষক হিসাবে। 1892 থেকে 1895 সালে অর্থাৎ 3 বছর শিল্প বিষয়ে খুঁটিনাটি শিখে নেন। ওই বছরই লন্ডনে স্বামী বিবেকানন্দের বক্তৃতা তার জগৎ দৃষ্টি সম্পূর্ণ পরিবর্তন করে দেন। 1897-98 স্বামীজিকে অনুসরণ করে তিনি ভারতে আসেন এবং স্বামীজির থেকে ব্রহ্মচর্যাশ্রমে দীক্ষা হন। এই জন্যই তার শিল্পকলার প্রতি ঝোঁক এবং ভারতীয় চিত্রশিল্প, ভিত্তশিল্প, স্থাপত্য, ভাস্কর্যের অপূর্ব সৌন্দর্য দর্শন তার গরিমা তাকে মুগ্ধ করে। ভারতবর্ষে তিনি একনিষ্ঠ শিষ্য স্বামী বিবেকানন্দ হয়ে ওঠেন, তার প্রচারে সহযোগী হয়ে ওঠেন। তিনি নিজেকে মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করেছিলেন। 1902 সালে তিনি স্বামীজির প্রয়াণের পর রামকৃষ্ণ মিশন থেকে সরে আসেন এবং তার নিজের সামাজিক কাজে পুরোপুরিভাবে মনোনিবেশ করেন। ভারতীয় জনগণকে তাদের ঘুমন্ত দশা থেকে জাগিয়ে তোলেন। ব্রিটিশরা যাদের সন্ত্রাসবাদী বলেছিলেন তাদেরকে সাহায্য করে তিনি দুঃসাহস দেখিয়েছিলেন। ভারতের মহিলা ও কিশোরদের উন্নতি, তাদের জন্য বিদ্যালয় এবং দেশমাতৃকার পূজা ও দেশমাতৃকার ধ্বজা বা পতাকা বয়ে নিয়ে যাওয়ার যে শক্তি তিনিও জগিয়েছিলেন। রেবা সোম বলেছেন, সিস্টার নিবেদিতা ভারতবর্ষে আসেন। তিনি স্থানীয় হস্তশিল্প এবং কুটির শিল্পের বিপুল সম্ভার ও তার উন্নতি সাধনের জন্য সচেষ্ট হন। যন্ত্র সভ্যতার যুগে হত দরিদ্র কুটির শিল্পকে পুনরুদ্ধারে প্রতিকৃতি তিনি। এই কুটির শিল্প ভারতের শৈল্পিক ধারা বা ট্র্যাডিশনের ধারক তা তিনি বুঝিয়ে গেছেন। ইভি হ্যাবেলের বই ইন্ডিয়ান স্কাল্পচার অ্যান্ড পেন্টিংয়ে উদ্ধৃতি দিচ্ছেন, গ্রিকরা যেমন ভারতবর্ষ দর্শন ও ধর্ম তৈরি করেনি, ঠিক তেমনি তারা ভারতীয় শিল্প তৈরি করেনি। গ্রিক নন্দন তত্ত্বের আদর্শ ভারতের চিন্তা থেকে সম্পূর্ণ আলাদা এবং কখনোই ভারতীয় চারুশিল্পের ওপর চাপিয়ে দেওয়া যায় না। এই শিল্প সম্পূর্ণ স্বতন্ত্র এবং নিজস্ব চরিত্র গুণে সম্পূর্ণ ভারতীয় চিন্তা এবং ভারতীয় শৈল্পিক উৎকর্ষের ফল। হ্যাবেল সাহেব বলতেন, আমি ছাত্রদের তুলি ধরতে আর রং দেওয়া শেখাতে পারি, কিন্তু কাউকে শিল্পী বা গুণী করে তুলতে পারি না। আর সিস্টার নিবেদিতা ভাবতেন সে কাজ কঠিন নয়। দেশপ্রেম, প্রজাতি, বংশগৌরব, উচ্ছবিলাস আর ভারতীয় আদর্শকে বোঝাবার জন্য অসীম ব্যাকুলতা, এই গুণগুলোর সমাবেশ ঘটলেই শিল্প, বিজ্ঞান আর ধর্মে ও শক্তির এমন জোয়ার আসবে যা ঠেকানো সম্ভব হবে না। মডার্ন রিভিউ ও প্রবাসী পত্রিকার জন্মলগ্ন থেকে 1907 1911 সাল পর্যন্ত সিস্টার কখনো কখনো সম্পাদকীয় মন্তব্য লিখেছেন। এই পত্রিকার প্রথম দিকে শুধু রাজা রবি বর্মা ও অন্যান্য যারা পৌরাণিক ধরনের ছবিগুলো আঁকতেন তা ছাপাতেন রামানন্দ চট্টোপাধ্যায়। তার বিভিন্ন দিতেন সিস্টার নিবেদিতা। রীতিমতো তর্ক করে তার রিভিউ দিতেন সিস্টার নিবেদিতা। রীতিমতন তর্ক করে বুঝিয়ে দিয়েছিলেন এই ছবিগুলো ভারতীয় পদ্ধতিতে আঁকা নয় এবং এই চিত্রগুলো সেগুলো উৎকৃষ্ট নয়। পাশ্চাত্য শিল্পের এই শিষ্ট শিল্পীদের আঁকা ছবিগুলো তিনি বিদেশ থেকে আনিয়ে মডার্ন রিভিউ পত্রিকায় ছাপাবার ব্যবস্থা করেছিলেন। সেইগুলির চিত্র পরিচয় তিনি নিজেই লিখতেন। তার উদ্দেশ্য ছিল যে পাশ্চাত্য চিত্রকলার নিকৃষ্ট অনুকরণ না করে সেটার মধ্যেই যা উত্তম এদেশের শিল্পের সেইগুলোকে উপলব্ধি করে ভারতীয় শৈলীকে সক্রিয় ধারায় প্রকাশ করবেন। তাহলেই সেই ছবির প্রাণ উজ্জ্বল হয়ে উঠবে। সিস্টার নিবেদিতা কলকাতা আর্ট স্কুলে অনেকগুলো বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেগুলো সংগ্রহ ও ছাপা হয়নি। এমনকি বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুর স্বদেশী শিল্পের আর চিত্রকলার প্রতি যে অনুরাগ ছিল সেটার পিছনে নিবেদিতার হাত ছিল এবং জগদীশচন্দ্র বোস মডার্ন রিভিউ পত্রিকায় ধারাবাহিক প্রবন্ধে লিখেছেন। যেমন উদাহরণস্বরূপ অজন্তা গুহার চৈত্যী ও বিহারগুলিকে নিয়ে লিখেছেন। শিল্পকলার সাথে বিজ্ঞানের প্রচার জগদীশচন্দ্রের বোস তার গবেষণার অন্যতম প্রচারক ছিলেন তিনি সিস্টার। তিনি বুঝিয়েছিলেন ব্রিটিশরা ভারতকে অনগ্রসর জাতি বলে সমালোচনা করলেও তিনি প্রথম ভারতকে সুউচ্চ শৈল্পিক উৎকর্ষ ও স্বমহিমায় ফিরিয়ে দিয়ে ভারতীয় শিল্পের নবজাগরণ তৈরি করেন। এইভাবেই তিনি ভারতীয় জাতীয়তাবাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োজনীয় অংশ হিসাবে ভারতীয় শিল্পের প্রচার করতে শুরু করেন।
যখন তা অসম্ভব কঠিন কাজ ছিল। এভাবেই তিনি ভারতীয় শিল্পের একটি সম্পূর্ণ নতুন ধারার জন্ম দিতে সাহায্য করেছিলেন। অজন্তা, নন্দলাল বসু ও সিস্টার নিবেদিতা। 1819 সালে ব্রিটিশ সৈন্য অজন্তা আবিষ্কার করেন। প্রায় শত শত বৎসর ধরে অজন্তা শিল্পের কোনো হদিশ ছিল না। সিস্টার নিবেদিতার ভারতীয় শিল্পের ভাবনায় অজন্তা এক অনবদ্য অধ্যায়। লেডি ক্রিস্টানো ববিংহাম ও সিস্টার নিবেদিতার সক্রিয় সহযোগিতায় 1909 থেকে 1911 অজন্তা গুহাচিত্রের পুনরুদ্ধার ও তার পর্যালোচনা, সিস্টার নিবেদিতার যুব নন্দলাল বসু ও অসিত কুমার হালদারকে একরকম জোর করেই হরিংহোম এর সহযোগিতা করতে পাঠালেন এবং এক বিশেষ প্রতিবেদনে জানালেন, এতদিন রীতিমতো বিরক্ত হলো। ট্রেনের টিকিট, কিছু অর্থ দিয়ে নির্দিষ্ট তারিখে অজন্তার উদ্দেশ্যে যাত্রা করার জন্য। পরবর্তীকালে নন্দলাল বসু বলেন, নন্দলাল বসুকে ভারতীয় প্রতি উৎসাহিত করার জন্য ও তাকে পুঙ্খানুপুঙ্খ অনুধাবন করার জন্য এই ব্যবস্থা। তিনি আরও লিখলেন, ভারতীয় শিল্পের অগ্রগতির চিন্তা সর্বদা খেলা করে যেন তার মননশীল মনে। তার কাছ থেকে আমিও যে উৎসাহ পেয়েছি তা বলে শেষ করা যাবে না। তার তিরোধন অনেকটাই পথের দিশারি হারিয়ে ফেলার মতন বেদনাদায়ক। সিস্টার নিবেদিতা, ডাক্তার জেসি বোস, তার পত্নী ও গোমেন মহারাজ 6 জানুয়ারি 1910 অজন্তা পৌঁছে গেলেন এবং তাদের নন্দলাল বোস চমৎকৃত অজন্তা অনুধাবন করেন। তাদের বাসস্থান, খাবার ব্যবস্থা ও কিছু অর্থ দিয়ে তিনি ফিরে যান। তার বোনকে একটি চিঠিতে সিস্টার তার অজন্তার কথা ও পূর্ণিমার আলোকে দৈবিক ভাব ব্যক্ত করেছিলেন। মডার্ন রিভিউ ও প্রবাসী পত্রিকায় অনেক উদ্ভাবিত লেখার মধ্যে একটি তার দৃঢ় বিশ্বাস ছিল, ভারতীয় শিল্প পাশ্চাত্য শিল্পের কোনো অনুকরণ নয়, তাদের উজ্জ্বল নিজস্ব ইতিহাস আছে। তার এক বক্তৃতায় তিনি বলেছেন, ভারতীয় শিল্পকে নিজের দেশের বিশাল ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিতে হবে, পশ্চিমী শিল্প রীতি অনুসরণ করা উচিত নয়। তিনি প্রাচীন অজন্তার গুহার প্রাচীন শ্রেষ্ঠত্বের দিকেই নির্দেশ করেছিলেন, যা আধ্যাত্মিক সরলতা এবং প্রাকৃতিক সঙ্গে গভীর সাদৃশ্য ভিত্তিতে গড়ে ওঠে একটি দেশীয় নান্দনিকতাকে প্রতিফলিত করে। সুরেন গাঙ্গুলি তার যশোদা ও কৃষ্ণ নামক চিত্রটি সিস্টার নিবেদিতা ক্রেডলস টলস অফ হিন্দুইজম গ্রন্থের বর্ণনা অনুসারে এঁকেছিলেন। আচার্য নন্দলাল বোস সিস্টার নিবেদিতা মিথস অফ হিন্দুজ অফ বুদ্ধিস্ট গ্রন্থের জন্য অনেকগুলি ছবি এঁকেছিলেন, 32টি ইলাস্ট্রেশন করেছিলেন। বইটিতে 1914 সালে সিস্টারের মৃত্যুর পর কুমার স্বামী এবং অবনীন্দ্রনাথ টেগরের তত্ত্বাবধানে বইটি প্রকাশিত হয়। নন্দলাল বোসের কালী ও সত্য ভীমনায় ছবিটিতে কালীমূর্তির কাপড় জড়ানো দেখে সিস্টার নিবেদিতা উক্তি, কালী উলঙ্গিনী, এমন জবরজং করেছো কেন? স্বামীজির লেখাটা পড়ে দেখোনি? আরেকটি গল্প খুবই প্রাসঙ্গিক। বোসপাড়া লেনে সিস্টার নিবেদিতার বাড়িতে গিয়ে নন্দলাল বোস তার কিছু ছবি আঁকা দেখিয়েছিলেন। কৌশল্যের হাতে হাতে একটি তালপাতার পাখা দেওয়া ছিল। তখনই তিনি বলেছিলেন, এ কি, রাজরানীর হাতে তালপাতা দিয়েছ? রানীর হাতে থাকবে আইভরি পাখা, মিউজিয়ামে গিয়ে দেখো পাখা কেমন। নন্দলাল বোস স্বামীজির একটি ছবি এঁকেছিলেন, তাতে সিস্টার নিবেদিতা উক্তি, এ কি, এত কাপড় জড়িয়েছ? তিনি এত কাপড় জড়াতেন না। তোমার দেশের আবহাওয়ায় বেশি কাপড় গায়ে জড়ানো যায় না। পরে তিনি স্বামীজিকে বলতেন বুদ্ধের মতন। পরে নন্দলাল বসুকে তিনি স্বামীজির সম্বন্ধে ছবি কেমন হবে তা নিয়ে বিস্তারিত বর্ণনা তাকে দিয়েছিলেন। আরেকটি ঘটনা, বাগবাজারের বোসপাড়ার বাড়িতে নন্দলাল বসু আর সুরেন গাঙ্গুলি সিস্টার নিবেদিতার বাড়িতে গিয়েছিলেন। ছোট্ট দোতলার বাড়িতে বসার ঘরে গিয়ে তারা সেখানে একটি সোফার উপরে বসেছিল এবং মেঝেতে একটি কার্পেট পাতা ছিল। সিস্টার নিবেদিতা তাদেরকে বলেছিলেন, তোমরা নেমে বসো,
সে কথা শুনে নন্দবাবুর খুব রাগ হয়েছিল। তারা ভেবেছিলেন মেম সাহেব বুঝি তাদের অপমান করছেন। তাদের মনের ভাব বুঝতে পেরে সিস্টার নিবেদিতা বুঝেছিলেন তোমরা হচ্ছ বুদ্ধের দেশের লোক। এই দেখো বুদ্ধের মতো বসা হয়েছে। 1908 1909 সম্প্রচারিত ছবিটি নন্দলাল বোসকে বলেছিলেন রামায়ণ ও মহাভারত থেকে বীরত্বপূর্ণ ছবি আঁকতে হবে। নন্দলাল নিবেদিতা ও বোসপড়ালেনের বাড়িটির গ্রাউন্ড প্ল্যান ও স্কেচ করেছিলেন। সতী গান্ধার 1915 ছবি প্রবাসীতে ছাপা হয়। শিব অব দ্য হিমালয়, মহাদেবের তাণ্ডব নৃত্য বিশ্বজগতের এক অবসরণীয় কীর্তি, যা সিস্টার নিবেদিতার এই উক্তি। তার মতে শিল্প হতে হবে সেই মাধ্যমে যার মাধ্যমে ঈশ্বরের প্রকাশিত হয়। প্রতিটি ব্রাশ স্ট্রোক, প্রতিটি রেখা আমাদের উচ্চতর আত্মার প্রতি, আমাদের ভিতরে যিনি চলেন তার প্রতি একটি নিবেদন হওয়া উচিত। এই সংযোগ ছাড়া শিল্প নিস্তেজ হয়ে যায়। প্রতিটি রেখা, প্রতিটি রূপ শিল্পেরই উচ্চতর আত্মার সাথে আধ্যাত্মিক সংযোগ প্রতিফলিত করে। তার আরেকটি উদ্ধতি, তোমাকে শিল্পকে জীবনের থেকে পৃথক হিসাবে ভাবতে হবে না। ভারতীয় জীবনেই শিল্প। প্রতিটি প্রার্থনা, প্রতিটি আচার, প্রতিটি উৎসব হলো শিল্পের ক্রিয়াকলাপ। তোমার কাজ এই সত্যকে প্রতিফলিত করুক। ভারতের হৃদয় দিয়ে আঁকো, কেবল তোমার হাতে নয়। আচার্য নন্দলাল বসু 1965 ফেব্রুয়ারি মাসে এক পত্রে নিবেদিতা সম্পর্কে বলতে গিয়ে স্ফটিক আর রুদ্রাক্ষের মালা পরা থাকতে আর সাদা সিল্কের ক্লোকের ওপর ধপধপে বরফের মতন সাদা চেহারা আর তার আঁকা সতী ও উমার তপস্যা শিষ্যারের আদলেই করা। রবীন্দ্রনাথ ঠাকুর ও নিবেদিতা এবং শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে নিবেদিতার সম্পর্কটি একসাথে পারস্পরিক সম্মানজনক হলেও জটিল সংযোগপূর্ণ ছিল। শোনা যায় একবার তার কন্যাকে ইংরাজদের মতো গড়ে তোলার দায়িত্ব তার কাছে অনুরোধ করেন। এই ধারণাটি সিস্টার নিবেদিতা প্রত্যাখ্যান করেন। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে একটি শিক্ষা বিদ্যালয় পরিচালনার কথাও বলেন সিস্টার নিবেদিতাকে, কিন্তু এটাও তিনি প্রত্যাখ্যান করেন। স্বামীজি বিবেকানন্দ জীবিত থাকাকালীন তার বোসপাড়ার বাড়িতে একটি চা চর্চার আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুর ও সিস্টার নিবেদিতা অনেক গুণী ব্যক্তিত্ব ছিলেন। এটি সম্ভবত আধুনিক ভারতের মহাত্মাদের মধ্যে বিশিষ্ট একটি সাক্ষাৎকার। 1904 সালে রবীন্দ্রনাথের শিলাইদাহ বর্তমানে বাংলাদেশে ভ্রমণ করেন। গোড়া গল্পের খসড়া নিবেদিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর শুনিয়েছিলেন। তিনি বাংলা জানতেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা, ছুটি, দেনা পাওনার গদ্যে ইংরাজি অনুবাদ তিনিই করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কাবুলিওয়ালা গল্পের অনুবাদ আর অনেকে করেছিলেন, কিন্তু তিনি সিস্টার নিবেদিতার অনুবাদের বাহবা দেন। রবীন্দ্রনাথের পুত্র রতীন্দ্রনাথ ঠাকুর সিস্টার নিবেদিতা ও স্বামী সদানন্দের অধীনে উত্তর ভারতে ভ্রমণে যান। সফরের উদ্দেশ্য ছিল ভারতের সংস্কৃতি ও তীর্থস্থানের মধ্যে পরিচিত গ্রহণ করা। সিস্টার নিবেদিতা ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে ভ্রমণ করেন। ভারতীয় শিল্প ঐতিহ্য, পরম্পরা, ঐতিহ্যকে তুলে ধরতে তার বিশদ বিবরণ বিভিন্নভাবে পাই। ভারতকে জানার মধ্যে দিয়ে বুদ্ধগয়া, রবীন্দ্রনাথের সঙ্গে ভ্রমণ, দেশের অতীত ও মহানতা ও গৌরবে তিনি বজায় রাখার চেষ্টা করেছিলেন। শান্তিনিকেতনে তার শিল্প ও নান্দনিকতার ধারণাগুলি রবীন্দ্রনাথ ঠাকুর পরে শান্তিনিকেতনে প্রয়োগ করেছিলেন। সেখানে শিল্পীরা ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক থেকে অনুপ্রেরণা নিতে এবং আধুনিকতার সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই ক্রিয়া, কর্ম ও ধ্যান ধারণার জন্য তাকে লোকমাতা বলে ভারতবর্ষকে মায়ের নিবিড় স্বরূপ ভালোবাসতে গড়ে উঠে তাকে তিনি সমাদর করেন। রবীন্দ্রনাথ ঠাকুর সিস্টার নিবেদিতার জীবনকে সতী তপস্যার সঙ্গে তুলনা করেছিলেন। এমনকি ঋষি অরবিন্দু ও রামানন্দ চট্টোপাধ্যায় পাশ্চাত্য শিল্পের গুণমধ্য ছিলেন। তারাও শেষ পর্যন্ত সিস্টার নিবেদিতার ক্রমাগত প্ররোচনায় ভারতীয় শিল্পের অন্যতম সমর্থক ও পরিণতি হন। সিস্টার নিবেদিতা বলেছেন, ভারতীয় জনগণ ভারতীয় শিল্পের ধারণায় শিক্ষিত এবং ভারতীয় অনুভূতি সূত্রে নির্মিত, এবং তাদের কাছে শিল্পী নিয়ে কথা বলতে গিয়ে ইতালি ও গ্রিসের ক্রমাগত উল্লেখ শুধু অর্থহীনই নয়, ভাবনারও অতীত। মৃত্যুর ঠিক 1 বছর আগে 1910 সালে ফেব্রুয়ারি মাসে তৎকালীন বিভিন্ন শিল্পের
গ্রুপস চিত্রকলার প্রদর্শনীতে অবনীন্দ্রনাথ টেগোর, গগনেন্দ্রনাথ টেগোর, নন্দলাল বোস, অসিত হালদার, সুরেন্দ্রনাথ গাঙ্গুলি, ভেঙ্কটপ্পাকে গ্রুপ এক্সিবিশন দেখে তিনি বলেছিলেন, আমরা এক গ্লাস আনন্দ নিয়ে ফিরে এলাম, কারণ এটি একটি নতুন শৈলীর অভিযাত্রা। প্রাচীনের সাথে তার সংযোগ এত পরিষ্কারভাবে আগে বোঝা যায়নি। সিস্টার নিবেদিতা ঐতিহ্যবাহী ভারতীয় শিল্পের সরলতা, তাল, শৈল্পিককে প্রশংসা করতেন, যা পশ্চিমী শিল্পের চেয়েও কম জটিল এবং কারিগরি দক্ষতায় কম ভরপুর ছিল। তিনি ভারতীয় ক্ষুদ্র চিত্রকলার পারস্পরিক সমতলতা এবং রেখা ও রঙের সূক্ষ্ম ব্যবহার প্রশংসা করতেন। তার নান্দনিকতা ছিল। আরেকটি জিনিস, সিস্টার নিবেদিতা ঐতিহ্যবাহী ভারতীয় শিল্পের তিন মাত্রিক গভীরতা আবেগকে প্রশংসা করতেন, যা তিনি আধ্যাত্মিক ধারণাগুলি প্রকাশের জন্য আরও উপযুক্ত বলে মনে করতেন। তার মতে ভারতীয় শিল্প যা বাহ্যিক বিশ্বের পুনরাবৃত্তির পরিবর্তে অভ্যন্তরীণ জীবন এবং আধ্যাত্মিক আকাঙ্ক্ষাকে স্পর্শ করে। সিস্টার নিবেদিতা ভারতীয় শিল্পের অবদান ছিল একজন চর্চাকারী হিসাবে নয়, এবং একজন দার্শনিক গাইড ও সমালোচক হিসাবে। শিল্পের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মাত্রা তার প্রবল বিশ্বাস আধুনিক ভারতীয় শিল্প আন্দোলনকে গঠন করতে সাহায্য করেছে। বিশেষ করে বেঙ্গল স্কুল তার প্রভাবিত ভারতীয় শিল্পগত ঐতিহ্যের গভীর শ্রদ্ধা এবং ভবিষ্যতের দৃশ্য প্রতি কি করে সেখানে শিল্প সংস্কৃতি প্রকাশ এবং আধ্যাত্মিক অনুশীলনের উভয় হিসাবেই কাজ করে। তিনি ভারতীয় শিল্পের সারমর্মে অদৃশ্যকে দৃশ্যে প্রকাশ করা, ভারতীয় শিল্পের নবজাগরণ কল্পে তার দান অসামান্য।